তেলের জন্য পাম্পে পাম্পে দীর্ঘ লাইন, নতুন দাম নির্ধারণের পরেও ভোগান্তি না কমায় গ্রাহকের ক্ষোভ। সরকারি সিদ্ধান্তের আগে ভাড়া না বাড়ানোর আশ্বাস বাস মালিকদের। দেশে বেড়ে চলেছে হামের প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী। সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি ও টিকা নেয়ার তাগিদ। জ্বর আইছে, জ্বরের পরে হামাইছে, গুড়া গুড়া সারা গা উঠে পড়ে গেছে। এখনো হামরোগের টিকাটা দেওয়া হয় নাই, তো সুস্থ হইলে পরবর্তীতে টিকাটা দিয়ে নেব। আমরা আগে 2টা ভ্যাকসিন দিতাম 9 মাস আর 15 মাসে, এখন এই গ্রুপটা নামিয়ে এসে 6 মাস থেকে 59 মাস। হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন 20,563 মুসল্লি। আজ ঢাকা ছাড়বে আরও 11টি ফ্লাইট। মক্কায় নঈম উদ্দিন মণ্ডল নামে এক বাংলাদেশের মৃত্যু। 2 সপ্তাহের যুদ্ধবিরতির শেষে বেয়াত আরও বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। অব্যাহত থাকবে অবরোধ। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকরের হুঁশিয়ারি তেহরানের। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছি আমি মোশের অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কিছুটা বেড়েছে, তবে এখনও আছে অপেক্ষার দীর্ঘ লাইন। জ্বালানি তেলের দাম বাড়ানোর পাশাপাশি পাম্পগুলোতে অতিরিক্ত 20% সরবরাহের পরেও এখনও কমেনি ভোগান্তি। গত রাত থেকেই এখনও পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সিরিয়াল, যা ছাড়িয়েছে 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত। যানবাহনের চালকরা বলছেন, কেউ সন্ধ্যা থেকে, কেউ বা মধ্যরাত থেকে দাঁড়িয়েছেন তেলের লাইনে। আজ থেকে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল পাসধারীদের 1200 টাকার, পাস না থাকা চালকদের দেয়া হচ্ছে 700 টাকার তেল। এতে বাইক চালকদের তোপের মুখে পড়ছেন পাম্পের কর্মচারীরা। পাম্প মালিকরা বলছেন, সরকারের ঘোষিত অতিরিক্ত জ্বালানি সরবরাহ করায় আগের তুলনায় কমেছে সংকট। তেল না পাওয়ার যানবাহনের সংখ্যাও কমেছে অর্ধেকের বেশি। সরবরাহের এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই এই সংকট কেটে যাবে বলেও প্রত্যাশা তাদের। তাও ভোগান্তি কমে নাই। 2টা সময় লাইন দিয়েছে, এই সিরিয়াল পাওয়ার জন্য 2টা সময় লাইন দিয়ে সারা রাত বসে। 2টা পাম্পে ঘুরে আসছি, বলছে ওনারা তেল নাই, মানে লম্বা লাইন। আর এখন পর্যন্ত চোখে তো ঘুম নাই, খাওয়া দাওয়া কিছুই নেই আমাদের। একই রকম আরো বড় জোর মনে করেন, এখন আরো গাড়ি বেশি বাড়ে, মনে করে কি মনে হয় এখন ভোগান্তি কমবে, এই জন্য আরো বেশি করে এখন ডিস্টার্ব হয়। জ্বালানি তেল সরবরাহের বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মীদের কাছে। নওগাঁ থেকে যুক্ত আছেন সহকর্মী, পাশাপাশি রাজধানী থেকে আছেন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হয়ে, বিশেষ করে রাজধানীতে ফয়সাল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই মুহূর্তে আছেন রাজধানীর খিলখাত এলাকা থেকে। চলে যাচ্ছে ফয়সাল কাছে। ফয়সাল, পাম্পের এই মুহূর্তের বর্তমান অবস্থাটা আপনার মাধ্যমে জানতে চাই, এবং সরবরাহ বৃদ্ধি কি গ্রাহকদের ভোগান্তি কমাতে পেরেছে কিনা? অনেক সরবরাহ কিছুটা বেড়েছে আগের তুলনায়, ফলে যাত্রীদের যে পরিমাণ চাপ বা চাহিদা, সেই পরিমাণ সেই জায়গা থেকে কিছুটাও চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে পাম্প মালিকরা, তেমনটাই তারা জানাচ্ছেন। আর সকাল থেকে যদি পাম্পের চিত্রটি বলি, সকাল 10টা থেকে পাম্প থেকে তেল দেওয়া শুরু হয়েছে। আর সেই তেল নেওয়ার জন্য যথারীতি গত রাত থেকেই অনেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, এবং আমরা সকালে এসে তাদের সাথে কথা বলছিলাম, বিশেষ করে বাইক চালক যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন, কেউ সকাল থেকে, কেউ মধ্যরাত থেকে, কেউ সন্ধ্যা থেকে দাঁড়িয়ে আছেন এই তেলের জন্য। কিন্তু বিপত্তি বেঁধেছে সকালে যখন তারা তেল নেওয়ার জন্য ঠিক কাউন্টারের সামনে আসছেন, তখনই তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে ফুয়েল পাস। আর এটি নিয়েই মূলত কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে। যদিও পাম্পের যে কর্মচারীরা রয়েছেন বা যারা তেল সরবরাহ করছেন, তাদের দাবি সরকার থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে শুধুমাত্র যাদের ফুয়েল পাস রয়েছে তাদেরকেই 1200 টাকার তেল দেওয়া হচ্ছে, এবং আর যাদের ফুয়েল পাস নেই তাদেরকে 700 টাকা দেওয়া হচ্ছে, এবং বলে দেওয়া হচ্ছে যে পরবর্তীতে ফুয়েল পাস ছাড়া যারা আসবেন তাদেরকে কোনো প্রকার
তেল দেওয়া হবে না। তো সেটি নিয়েই মূলত কিছুটা বাকবিতণ্ডা হচ্ছে। অনেকেই বলছেন আমরা গত রাত থেকে দাঁড়িয়ে আছি একই সাথে, তাহলে একজনকে কেন 1200 টাকা দেওয়ার 1200 টাকা তেল দেওয়া হচ্ছে, আবার অন্যজনকে কেন, আমাদেরকে কেন 700 টাকা দেওয়া হচ্ছে। এটি নিয়েই মূলত দুপক্ষের মধ্যে ঝামেলা চলছে বা কথা বাড়াবাড়ি হচ্ছে। আমরা এই বিষয়টি নিয়েও পাম্প মালিকদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যেহেতু হঠাৎ করে গত রাতেই সরকারি নির্দেশনা এসেছে, যার কারণে মূলত এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। তবে যেহেতু বলে দেওয়া হচ্ছে পরবর্তী সময় থেকে কিন্তু ফুয়েল পাস ছাড়া দেওয়া হবে না, তেল দেওয়া হবে না, সেই জায়গা থেকে হয়তো তারা প্রত্যাশা করছেন সামনের দিনগুলো থেকে যে সংকট সেটি হয়তো কেটে যাবে। এর পাশাপাশি অতিরিক্ত জ্বালানির যে বিষয়টি বলছেন, সরকার থেকে ঘোষিত 20% অতিরিক্ত জ্বালানি তারা গতকাল থেকেই পাচ্ছেন এবং পাম্প মালিকদের দাবি এই অতিরিক্ত তেল পাওয়াতে আগে যে গ্রাহকদের যে চাহিদা ছিল বিগত দিনে সেটি এখন অনেকটা কিছুটা কমে এসেছে। যানবাহনের অনেক সময় তেল শেষ হয়ে যেত, ফলে অনেক গাড়ি তেল পেতেন না, সেই জায়গায় সেই সংখ্যাটাও অনেকটা কমে এসেছে এবং তারা বলছেন ফয়সাল যেমনটা বুঝতে পেরেছে আসলে সেখানে তেলের সংকট আছে। এবার একটু নওগাঁতে যেতে চাই, শফিক ছোটন আছেন সেখানে। শফিক, আপনি যে পাম্পে আছেন সেখানে আসলে জ্বালানি সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন এবং গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা পর্যাপ্ত? অনেক গ্রাহকরা তেল পাচ্ছেন, কিন্তু এর পেছনে যে ভোগান্তি সেটি অবর্ণনীয়। এবং আমি কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা গতকাল গতকাল সকাল থেকে আসলে অপেক্ষা করছেন এই পাম্পে আজকে সকাল থেকে তেল দেওয়া হবে, যার কারণেই যারা বিশেষ করে মোটরসাইকেল চালক বা যারা বিভিন্ন যানবাহন নিয়ে অপেক্ষা করছেন তারা কিন্তু এই দীর্ঘ অপেক্ষার পরে তেল পাচ্ছেন, কিন্তু সেটিও 500 টাকার, অর্থাৎ এখানে নিয়ম করে বেঁধে দেওয়া হয়েছে 500 টাকার তেল দেওয়া হচ্ছে। আজকে নওগাঁ শহরের দুটি পাম্পে তেল দেওয়া হচ্ছে, একটি হচ্ছে সাকিব ফিলিং স্টেশন, অর্থাৎ আমরা এই মুহূর্তে যেখানে আছি, এবং আরেকটি হচ্ছে দেওয়ান ফিলিং স্টেশন পারনওগাঁয়। সেখানেও আমি দেখেছি যে সকাল থেকে প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে মোটরসাইকেলের লম্বা লাইন, এবং গতকাল বিকেল থেকে অপেক্ষা করছে এই বাইকাররা। তারা দীর্ঘ অপেক্ষার পর সারা রাত তারা এখানে অপেক্ষা করেছে। এখন যেটি তেল পাচ্ছেন সেটি নিয়েও কিন্তু বেশ অসন্তুষ্টি। অপরদিকে কিন্তু আপনি জানেন যে নওগাঁ একটি কৃষি প্রধান জেলা, এখানে কৃষকরা কিন্তু ডিজেল নিতে এসেছেন, অনেকে পেট্রোল নিতে এসেছেন, তারা তেল না পেয়ে একেবারে হাহাকার করছেন এবং অনেকেই অভিযোগ তুলছেন পাম্প মালিকরা ঠিকমতো সরবরাহ করতে পারছেন না। সরকার ঘোষিত যে অতিরিক্ত তেল দেওয়ার কথা সেই বরাদ্দ এসে এখানে পৌঁছায়নি এবং এই তেল সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের গাফিলতি রয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করা হচ্ছে। অনেক ছোটন, আপনাকে ধন্যবাদ আমাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য। জ্বালানি তেল সংগ্রহে কাটছেই না গ্রাহকদের ভোগান্তি। তেল সংকটে দেশের বিভিন্ন জেলায় সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে বহু পাম্প। বেশিরভাগ ফিলিং স্টেশনেই রাসায়নিক পদ্ধতি বহাল রয়েছে, তবে অনেক জায়গাতেই আগের তুলনায় গ্রাহকদের কাছে বেশি পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এতে বাইকার সহ যানবাহন মালিক আর চালকদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে দীর্ঘ সিরিয়ালের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে এখনও। এছাড়া চাহিদা মতো তেল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে অনেক গ্রাহক। রংপুর, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার অনেক পাম্প তেল সংকটে বন্ধ রাখা হয়েছে। মালিকরা বলছেন ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে দ্রুত সময়ের মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। এদিকে সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাস ভাড়া না বাড়াতে পরিবহন মালিক আর শ্রমিকদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। মঙ্গলবার সমিতির মহাসচিব সাইফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন। বিবৃতিতে মালিক সমিতির সকল পরিবহন মালিককে বিদ্যমান ভাড়া চার্ট অনুসরণ করার নির্দেশ দিয়েছে। এতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির কোনো প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না। মালিক সমিতি বলছে, পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। এ অবস্থায় পরিবহন খাতের স্থিতিশীলতা বজায় রাখতে জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণ খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবহন নেতারা। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে 2 রোগীর মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছে 123 জন, আর মোট ভর্তি আছেন এখন পর্যন্ত 484 জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সারা দেশে
হাম ও উপসর্গ নিয়ে মারা গেছেন 223 জন। মোট আক্রান্ত রোগী 25,935 জন। এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 17,085 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে 14,106 জন। হামের প্রকোপ বিবেচনায় উচ্চমাত্রার জ্বর দেখলেই আইসোলেশনে নেয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। উচ্চমাত্রার জ্বর, কাশি, ফুসকুড়ি, মুখে ঘা এমন সব উপসর্গ দেখলেই বাবা মায়েরা সন্তানদের নিয়ে ছুটছেন হাসপাতালে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বড়রাও। ঢাকা এবং ঢাকার বাইরের খবরাখবর জানবো হামের বিষয়ে, তবে শুরুতেই চলে যেতে চাই রাজধানীর মহাখালীতে ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্র জানবো শামীম রেজার কাছ থেকে। শামীম, হাম প্রতিরোধের জন্য সার্বিক ব্যবস্থাপনা এখন পর্যন্ত হাসপাতালে কেমন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অনেক আসলে এখনও উদ্বেগজনক হারেই হাম আক্রান্ত শিশুরা হাসপাতালে আসছেন। আমি আসার পরেও বেশ কয়েকজনকে দেখেছি যারা মাত্রই ভর্তি হলেন। সুতরাং বলাই যায় যে উদ্বেগজনক হারে যে হামের সংক্রমণ যেটা বাড়ছিল সেটা এখনও বেড়েই চলেছে। সেটা কোনোভাবেই যেন সংক্রমণটাকে রোধ করা যাচ্ছে না। এবং এখানকার পরিস্থিতি যদি একটু জানাই যে আমি এসেছি ঘণ্টাখানেকেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। আমি যেখানটাতে আছি, যে সেকশানে আছি, এখানেই নতুন আরও 10 জন রোগী ইতিমধ্যেই ভর্তি হয়েছে, যাদের সাথে আমি কথাও বলেছি। এবং তারা রাজধানীর অন্যান্য হাসপাতালে ছিলেন, কেউ আবার রাজধানীর বাইরের হাসপাতাল থেকে এখানে এসে ভর্তি হয়েছেন তাদের বাচ্চার অবস্থার অবনতি হওয়ার কারণে। সুতরাং এখনও হামের যে পরিস্থিতি সেটা উদ্বেগজনক। এবং একটু যদি এখানকার অবস্থা আজ 24 ঘন্টার বিষয়টা একটু বলি, তথ্যটা একটু দেই। 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 123 জন এবং আজ সকালে 9টা পর্যন্ত এখান থেকে রিলিজ নিয়েছে 117 জনের মতো। এবং স্বাস্থ্য অধিদপ্তর যেটা বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য যদি একটু জানাই, 15ই মার্চ থেকে এই পর্যন্ত হাম রোগীর সংখ্যা 3,500 ছাড়িয়ে গেছে। আর এই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন 15,000-এরও অধিক। এছাড়া এখন পর্যন্ত 38 জন মারা গেছেন নিশ্চিত হাম আক্রান্ত হয়ে। সন্দেহজনক হামেও মৃত্যু হয়েছে 185 জন। শামীম, যেমনটা আপনার মাধ্যমে জানছিলাম, রাজধানীর বাইরেও একটু খোঁজ খবর নিতে চাই। সেখানে আমাদের সঙ্গে রাজশাহী থেকে আছেন তারেক মাহমুদ। তারেক, যেমনটা শামীম বলছিলেন, রাজশাহীতে আজ নতুন করে রোগী কতজন ভর্তি হচ্ছে সেই বিষয়টি একটু জানতে চাই এবং পুরনো রোগীদের কি অবস্থা, টিকা কার্যক্রম চলছে কিনা। আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুনভাবে 25 জন হামের সাসপেক্টেড রোগী আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে এবং 10 নম্বর 24 নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই 3টি ওয়ার্ড মিলে টোটাল 125 জন কিন্তু সাসপেক্টেড হামের রোগী তারা ভর্তি রয়েছেন। এবং আজকে মৃত্যুর যে বিষয়টি সেটি নেই এবং গত কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর সংখ্যা সেটি কম থাকলেও কিন্তু প্রতিদিনই কিন্তু ভর্তি হচ্ছেন। এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং হাসপাতালের চিকিৎসক, তাদের সকলের সমন্বয়ে কিন্তু একটি বিশেষজ্ঞ টিম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ড এবং হামের যে উপসর্গ নিয়ে যারা রোগীরা ভর্তি রয়েছেন সেই ওয়ার্ডে কিন্তু একটি বিশেষজ্ঞ টিম সেটি কাজ করছে। এবং নতুনভাবে অক্সিজেন লাইন যে কার্যক্রম সেটি কিন্তু বাড়ানো হয়েছে। এ বাদেও আইসিইউ সেবা সেটি বাড়ানো হয়েছে। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমরা দেখতে পাচ্ছি যে শুধু রাজশাহী বিভাগের নয়, এখানে রংপুর বিভাগ, খুলনা বিভাগের রোগীরা থাকায় কিন্তু অতিরিক্ত চাপ সেটি কিন্তু পড়েছে। তবে গত কয়েকদিনের থেকে মৃত্যুর সংখ্যা কিন্তু কম এবং প্রতিদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই হামের সাসপেক্টেড রোগীরা ভর্তি হয়। চিকিৎসকের যে বিশেষজ্ঞ টিম তারা কাজ করছেন এখন পর্যন্ত। এবং এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত মোট 52 জন রোগী কিন্তু মারা গিয়েছেন। এবং চিকিৎসকরা বলছেন যে হামের যে কোনো
উপসর্গ দেখা মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের ভর্তি করতে হবে এবং এই হামের যে এই বিষয়গুলো নিয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে এবং বাইরে যে মানুষজনের যে সমাগম সেখান থেকে বাচ্চাকে দূরে রাখতে হবে। যেমনটা জানছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ আমাকে রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, দিন যত গড়াচ্ছে বরিশালে বিভাগেও হামের প্রকোপ ততই বাড়ছে। প্রতিদিন গড়ে শতাধিক শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হামের সঙ্গে দেখা দিচ্ছে নিউমোনিয়া সহ নানা শারীরিক জটিলতা, আর অবস্থার অবনতি হলে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকায়। আর এই সংকট মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি টিকার উপরে জোর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কাউসার হোসেনের বিস্তারিত প্রতিবেদন দেখবেন। বরগুনার তালতলী উপজেলার ৬ বছরের শিশু মাফিয়া পটুয়াখালী হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরেছিল বাড়িতে। তারপর আবারও অসুস্থ হয়ে পড়ে সে। এবার ঠাঁই হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে। নগরীর পলাশপুরের ১১ মাসের তাহারিমা ভর্তি ছিল রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে। সুস্থ হয়ে ফেরার পর আবার ভর্তি হতে হয় বরিশালে। রোগীর স্বজনদের অভিযোগ আছে চিকিৎসা সেবা নিয়ে। এই বুধবার ভর্তি করছি, বৃহস্পতিবার দেয় এই সব নাকমি যাই গেছে। এই নাম কাটতে লইয়া কয় বরিশাল লইজন, এই বরিশাল বেলা এখানে বসে খেলছে মালছে, খাবার খাইছে, ওই সব করছে। ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমার বাচ্চা কাহিল। এরা যদি এমন ভুল চিকিৎসা দেয়, আজকে আমার বাচ্চা হয়েছে, কালকে তো আর একজনের বাচ্চা হইতে পারে। বিভাগে জ্যামিতিক হারে বাড়ছে হামের উপসর্গবাহী রোগী। আক্রান্তদের অধিকাংশই ভর্তি হচ্ছে শের-ই-বাংলা মেডিকেলে। রোগীর চাপে হিমশিম অবস্থা এই সেবা কেন্দ্রে। শিশু বিভাগের 4টি কক্ষ এখন হাম কর্নার। প্রতিটি বেডে 3 থেকে 4 জন রোগী, বাকিদের জায়গা হচ্ছে মেঝেতে। আসলে আবাসন সমস্যা, অ্যাক্সিডেন্ট 2 জন 3 জন করে বসাতে দেয়। তারপর অতিরিক্ত গরম, সিট তো পাই নাই। সিট বলতে আমরা এই রোডে আমাদের বিছনা দিছে। শিশু ওয়ার্ডের জন্য একটা অনেক বড় বার্ডেন আমাদের এই মুহূর্তে হাম। আমরা তো হিমশিম খাচ্ছি, কিন্তু আমরা সবাইকে চিকিৎসা দিচ্ছি এবং আমাদের হাম রোগীদের জন্য আলাদা একটা আইসোলেশন ওয়ার্ড করা আছে আমাদের। হামের সাথে বিশেষ কোনো জটিলতা না থাকলে হাসপাতালে ভর্তি না করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। কিন্তু নর্মাল যে হাম রোগী এটা বেশি সংখ্যক, মোর দ্যান 90-95%, ওনারা বাড়িতেই চিকিৎসা করবে, তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেখা যাচ্ছে জনসাধারণ নিজেরই সে ভিটামিন ই ক্যাপসুল খাওয়াচ্ছে। যদি তার ভিটামিন এর ঘাটতি না থাকে, ওটা তো পার্শ্ববর্তী দেখা যাবে। হামের প্রাদুর্ভাব ঠেকাতে টিকাদান কর্মসূচির পাশাপাশি সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। তাদের দাবি, শিশুদের ভ্যাকসিনের আওতায় আনা গেলে সংক্রমণ কমে আসবে। এটা প্রতিরোধের জন্য এক হচ্ছে এইজ গ্রুপ বাড়ানো হচ্ছে। আমরা আগে 2টা ভ্যাকসিন দিতাম 9 মাস আর 15 মাসে, এখন এইজ গ্রুপটা নামিয়ে এসে 6 মাস থেকে 59 মাস। বরিশাল বিভাগে এ পর্যন্ত 19 শিশুর মৃত্যু হয়েছে, আক্রান্ত প্রায় 2000। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় এক বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। নিয়মিত হজ বুলেটিনে মৃত্যুর খবর নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। নইমুদ্দিন মণ্ডল নামে ওই ব্যক্তির বাড়ি জয়দেবপুর সদর উপজেলায়। বুলেটিনে জানানো হয় এখন পর্যন্ত 20,563 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 2,870 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন 17,693 জন। এখন পর্যন্ত মোট 51টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এদিকে সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক থেকে এই পর্যন্ত 2,868টি সেবা এবং চিকিৎসা কেন্দ্র থেকে 454টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। আজ 11টি ফ্লাইটে আরও 4,521 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছাবেন। গত 18 এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী 21 মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা। 30 মে থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে, শেষ হবে 30 জন। দর্শক, নদী নেই, খাল নেই রেল ক্রসিংও, এমনকি ইন্টার ক্রসিংও নেই সড়কে। তারপরেও প্রায় 13.5 কোটি টাকা খরচে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় নির্মাণ করা হচ্ছে সেতু। কেন সরকারের এই অর্থ অপচয়, তা স্থানীয়দের কাছেও এক রহস্য। এলাকাবাসীরা বলছেন, পুরনো পরিকল্পনাতেই চলছে সরকারের টাকা হরিলুটের মহোৎসব।
চারপাশে বসতবাড়ি, দোকানপাট, সড়কের পাশ দিয়ে শুকনো জমি, নেই কোনো খাল বা পানি প্রবাহের চিহ্ন। অথচ ঠিক এখানেই নির্মাণ হচ্ছে একটি সেতু। ঢাকা আরিচা মহাসড়কের নয়ডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকার এই প্রকল্প দেখে হতবাক স্থানীয়রা। একসময় দুই পাশের ফসলি জমির পানি নিষ্কাশন হতো এখান দিয়ে, কিন্তু এখন আশপাশের ব্যক্তি মালিকানাধীন জমি ভরাট করে গড়ে উঠেছে বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। অথচ এখানেই প্রায় 13.5 কোটি টাকা খরচ করে নির্মাণ হচ্ছে একটি সেতু। স্থানীয়দের প্রশ্ন, বাস্তবতায় পানি না থাকলে সেতুর প্রয়োজনীয়তা কতটুকু? ব্রিজ আসলে বলে যখন ব্রিজ করতে হবে তার তো মানে নাই। আগে ব্রিজ ছিল, এখন বইরা কালভার্ট বানাইছি বা রাস্তা করেছি, এইটা হলো পরিবর্তন। এই চকের পানিটা বেরো হইতো, আবার এখান দিয়ে ঢুকে এখানে ঢুকতো, ঠিক আছে? এখন তো ওগুলো সব বন্ধ হয়ে গেছে। পানির তো ব্যবস্থাই নাই, তাহলে ব্রিজ করার দরকারটা কি? এলাকাবাসীর দাবি, একসময় এই স্থান দিয়ে দুই পাশের জমির পানি নিষ্কাশন হতো। চলাচলের সুবিধার্থে সেখানে ব্রিজ নির্মাণ করা হয়। তারও পরে 60-এর দশকে নির্মাণ হয় ঢাকা আরিচা মহাসড়ক। তবে সেই চিত্র এখন অনেকটাই পাল্টেছে। অনেক আগেই হারিয়ে গেছে পানি প্রবাহ। কিন্তু বাস্তবতার সঙ্গে মিল না রেখেই পুরনো সেতু ভেঙে নতুন করে প্রায় 13.5 কোটি খরচে সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এখন পানি যাওয়ার মতো রাস্তা নাই, আর সব বাড়িঘর হয়ে গেছে চারিদিকে। পাইলিংয়ের তো ব্যয়বহুল খরচ, এটা সবাই জানে। তো সেক্ষেত্রে আর পাইলিং করতে হতো না, সে অবস্থায় আপনার মাটি ভরাট করে খরচ অনেকটা কমে আনা যাইতো। স্থানীয় ভূমি অফিসের তথ্যমতে সরকারি রেকর্ডেও এখানে কোনো নদী, খাল বা জলাশয়ের অস্তিত্ব নেই। 1958 হতে 1963 সাল পর্যন্ত এসি রেকর্ডের সময় কিংবা তার পরবর্তীতে সময়ে এই ব্রিজের উত্তর কিংবা দক্ষিণ এখানে কোনো নদী, খাল কিংবা কোনো জলাধার ছিল না। বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে ব্রিজের প্রয়োজনীয়তা অনেকটাই নাই বললেই চলে। তবে সড়ক ও জনপথ বিভাগের দাবি, কারিগরি টিমের মতামত অনুযায়ী পুরনো সেতু ভেঙে 4 লেনের উপযোগী নতুন সেতু নির্মাণ করা হচ্ছে। সরকারের নীতিমালা অনুসারে কোনো জায়গায় কোনো ব্রিজ থাকলে সেই এক্সিস্টিং চ্যানেলটাকে আমরা বন্ধ করতে পারি না। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে টেকনিক্যাল সাইট রয়েছে ব্রিজের জন্য, যারা সারা বাংলাদেশের ব্রিজের হেলথ মনিটরিং করে থাকে, ব্রিজ ডিজাইন করে থাকে, তাদের ওখান থেকে একটা রিকমেন্ডেশন এসেছে। প্রায় 29 মিটার দৈর্ঘ্যের এই সেতুর নির্মাণ কাজ অনুমোদন দেওয়া হয় 2025-26 অর্থ বছরে। চলতি বছরের মধ্যেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান চুক্তির প্রস্তাব জমা এবং আলোচনায় কোনো সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত কার্যকর থাকবে এটি। পাকিস্তানের অনুরোধে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে ইরানি বন্দরগুলোতে অব্যাহত থাকবে মার্কিন নৌ অবরোধ। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি দাবি করেন, পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অনুরোধেই যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে ওয়াশিংটন। জানান, এই যুদ্ধবিরতি ততক্ষণ পর্যন্তই কার্যকর থাকবে যতক্ষণ না ইরানের নেতা প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের কাছে ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেন ইরান। মার্কিন নৌ অবরোধকে অ্যাক্ট অফ ওয়ার আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। এমন সিদ্ধান্ত বহাল রাখা যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল বলেও অভিযোগ করেন তিনি। আরাকচির হুমকিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অকার্যকর করার সব উপায় জানা আছে ইরানের, বলেন তিনি। দেশটি দমন পীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে পিছপা হয় না বলেও জানান। দর্শক, এই ছিল যমুনা নিউজে।